আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে লম্ববিক্ষেপ নিয়ে কথা বলেছিলাম। আজকে লম্ববিক্ষেপ কিছুটা জিনিসপাতি রিক্যাপ করার পর আমরা পরবর্তী টপিক উপাংশে যাব এবং উপাংশের পরে আমরা দুইটা ভেক্টর লম্ব হওয়ার সত্য, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার সত্য কী ওগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো এখন আমরা আগের ক্লাসের এই টপিকটা নিয়ে একটু রিক্যাপ করে আসি। তো মূলত লম্ববিক্ষেপ কী ছিল? আমরা বলছিলাম যে একটা তল আছে বা একটা পৃষ্ঠ আছে, পৃষ্ঠের উপর একটা রেখা, আরেকটা রেখা আছে এরকম। এই রেখাটার উপর যদি সোজাসুজি এই বরাবর লাইট দেওয়া হয়, একদম সোজা একটা লাইট দেওয়া হয় সোজা, তাহলে এই সোজা লাইটের কারণে আমরা এইটুকু একটা ছায়া পাবো এই জায়গাটা। অর্থাৎ এটা যদি এ বি সি এরকম একটা আকৃতি হয়, এ বি একটা বাহু, এসি আর একটা বাহু, এবং এই বরাবর ডিরেক্ট লাইট আমার ফেলা হয়েছে, ডিরেক্ট লাইট যখন ফেলা হয়েছে তখন এই পরিমাণ এডি একটা পরিমাণের আমি রেখা বা ছায়া পেয়েছি। তখন এডি হলো যে এসির উপর এবি এর লম্ব বিক্ষেপ, এডি হলো যে এসির উপর এবি এর লম্ব বিক্ষেপ, আর কিছু না, ইজি কনসেপ্ট। অর্থাৎ লম্ব বিক্ষেপ হলো যে একটা রেখার উপর একটা লম্ব বিক্ষেপ হলো যে ওই রেখা থেকে যদি একটা লম্বটা না হয়, এখানে এটা একটা লম্ব, এই যে একটা লম্ব, যদি লম্বটা না হয় তাহলে এই লম্বটা ওই রেখার উপর যে পরিমাণ একটা বাহু তৈরি করবে বা যে পরিমাণ অংশ দখল করবে, এটা হলো যে এই রেখার লম্ব বিক্ষেপ এই রেখার উপর। আশা করি আপনারা বাংলার নাম বুঝতে পারলেও চিত্রটা বুঝতে পেরেছেন যে চিত্রের মাধ্যমে কি বোঝানো হয়েছে। চিত্রটা বুঝতেই হবে, বাংলায় আপনারা যদি চিত্র বুঝেন তাহলে সুন্দর মতো বুঝিয়ে লিখতে পারবেন, আমি আশা রাখি। এটা হলো লম্ব বিক্ষেপ। এটা বের করার যে ফর্মুলাটা আগে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল যে কথার কথা এটা থিটা, এটা আমার থিটা, এটা যদি আমার থিটা হয় তাহলে আমি লিখতে পারি যে cos থিটা, যেটা cos থিটা ইকুয়াল টু লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো যে আমার এবি আর অতিভুজ হলো যে আমার এবি। এবং আমি এই লাইন থেকে লিখতে পারি কি, এই লাইন থেকে লিখতে পারি যে এবি cos থিটা ইজ ইকুয়াল টু এবি cos থিটা ইজ ইকুয়াল টু এবি। এখন এবি বরাবর সাপোজ আমার একটা ভেক্টর, এবি বরাবর সাপোজ আমার একটা ভেক্টর আছে, এবি বরাবর আমার ভেক্টরটার আমি সাপোজ চিন্তা করলাম যে এবি বরাবর একটা পি মানের একটা ভেক্টর আছে, পি মানের একটা ভেক্টর, এবং এসি বরাবর হলো যে আমার কিউ মানের একটা ভেক্টর আছে। এবি বরাবর পি ভেক্টর কাজ করতেছে এবং এসি বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে, তাই না? এবি বরাবর যেহেতু পি ভেক্টর কাজ করতেছে তাহলে আমি এবি বলতে পি লিখতে পারি, পি cos থিটা ইকুয়াল টু এই, আমি এটা লিখতে পারি। তো পি cos থিটা ইকুয়াল টু যেহেতু এটা লিখতেছি, তার মানে দেখেন মানে ব্যাপারটা কি ঘটলো, ব্যাপারটা ঘটলো যে আমি এই ভেক্টরটাকে আমি এই ভেক্টরটা পাওয়ার জন্য এই ভেক্টরটা cos থিটা নিলে আমি এর উপর এই বাহুর উপর লম্ব বিক্ষেপ পাইতেছি, তাই না? তা আমরা এই ডট গুণনের যে সূত্র, ডট গুণনের সূত্র অনুযায়ী জানি যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু কি, পি কিউ cos থিটা, তাই না? এখন যদি পি কিউ cos থিটা হয় তাহলে এখান থেকে আমি যদি পি cos থিটা পেতে চাই তাহলে কি করতে হবে আমাকে, এখান থেকে যদি জাস্ট আমি পি cos থিটা পেতে চাই, যে পি cos থিটা পেতে চাই তাহলে জাস্ট আমার উভয় পক্ষে কিউ দিয়ে ভাগ করতে হবে। এখানে উভয় পক্ষে কিউ দিয়ে ভাগ করি, এই কিউ আর এই কিউ কাটা যায়, তাহলে নেক্সট লাইনে কি আসবে, নেক্সট লাইনে আমি পরবর্তীতে উপরে লিখি, নেক্সট লাইনে আসবে এরকম যে পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ, কিউ এর মান কিন্তু আবার মনে রাখবেন এখানে পি ডট কিউ হইতেছে, এখানে ভেক্টরটা ডট হইতেছে আর এখানে ভেক্টরের মান দিয়ে ভাগ হইতেছে, এখানে ভেক্টরের মান এটাকে আবার এটা কিন্তু যে কোনো ভেক্টর নয়, তাহলে যে ভেক্টরের মানটা কিউ ভেক্টরের মান ইকুয়াল টু দাঁড়াইতেছে আপনার পি cos থিটা আর কি, পি cos থিটা, এবং ইকুয়াল টু দাঁড়াইতেছে কি কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। এই হলো আমাদের কনসেপ্ট যে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ কি, পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর মান, ডিভাইডেড বাই কিউ এর মান আর কি, পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ এর মান আর কি, সহজ কনসেপ্ট, ঝামেলা নেই কোনো। এরকম আরেকটা জিনিস আছে সেটা হলো উপাংশ। উপাংশ লম্ব বিক্ষেপ অনেকটা সেম, জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে উপাংশ একটা ভেক্টর আর লম্ব বিক্ষেপ একটা স্কেলার। তো উপাংশ যেহেতু একটা ভেক্টর সেহেতু ভেক্টরটা দিক বলে দিতে হবে, তাই না? তো আমি এখানে এতক্ষণ চিরাচিরি করছিলাম যে মানটা নিয়ে যে পি cos থিটা, পি cos থিটা,
পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ এটা হবে, এটা হলো যে কিউ এর উপর পি এর লম্ব বৃত্ত। তো এখন যদি আমি জাস্ট এর সাথে দিকটা বলে দিই যে দিকটা কোন দিকে, দিকটা হলো যে কিউ এর দিকে, কিউ ভেক্টরের দিকে, তাই না? আর যদি বাংলা এটা বলি তাহলে তো হলো, কিন্তু ম্যাথমেটিক্সে তো আমাকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে, যে ফিজিক্সে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে যে দিকটা ম্যাথমেটিক্যালি কোন দিকে যেতেছে, তাই না? আমি বাংলায় বলে দিতে পারি যে এটা দিক হলো যে কিউ এর দিকে। তো এটা যদি কিউ এর দিক যদি হয়, যখন আমি অ্যাড করে দিব তখন এটা হয়ে যাবে উপাংশ। অর্থাৎ হলো যে পি এর কিউ পি ভেক্টরের কিউ এর দিক, কিউ ভেক্টরের দিক উপাংশ কত, হলো যে এইটা ইন্টু এইটার সাথে এটার দিকটা গুণ করে দিতে হবে। তখন যেমন আমরা হলো যে শুরুর দিকে যেসব ক্লাস করেছি সেখানে আই কে জে কে গুণ করে দিতাম, যার মাধ্যমে আমরা দেখাতাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর। এখানে সেম কাজটা করবো, এখানে কি করবো, এখানে করবো জাস্ট কিউ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর নিব আর কি। তো আমি আগে বলছিলাম যে ভেক্টর প্রকাশের জন্য আমরা একক ভেক্টর ব্যবহার করি, কারণ দেখেন একটা ভেক্টরের মান সাপোজ 5 একক। এখন যদি আমি আই ক্যাপ বলি তাহলে আই ক্যাপের মান কত, আমি যদি জাস্ট আই ক্যাপ বলি আই ক্যাপের মান কিন্তু 1 একক, তাই না? 1 একক। এখন এর সাথে যখন আমি 5 গুণ করবো তাহলে মান আসতেছে আমার 5 একক। তাহলে এখানে আমি সুবিধাটা পাচ্ছি যে 1 একক মানের একটা ভেক্টরের সাথে আমি যতই গুণ করি আমি তত মানের একটা ভেক্টর পাবো। আর মজার যে ব্যাপারটা ঘটে যেতেছে এখানে সেটা হলো যে ওই ভেক্টরের দিকে একটা আমি ভেক্টর পাইতেছি, মানে আই ক্যাপ মানে হলো যে আই ক্যাপের দিকে আমি 5 একক মানের একটা ভেক্টর দিয়ে যেতেছি। এটা হলো যে মজার জিনিস, এই জন্য আমরা একক ভেক্টর দিয়ে গুণ করি আর কি। আশা করি বুঝতে পারছেন, এই নিয়ে পূর্ব অনেক আলোচনা করা হয়েছে। জাস্ট একক ভেক্টর কেন গুণ করা হয়, একক ভেক্টর গুণ করলে আমরা ওই একক ভেক্টরের দিকে একটা ভেক্টর পাই এবং ভেক্টরের মানটা হয় এই মানটা, যে মানটা একক ভেক্টরের সাথে গুণ আকারে থাকে। আমি জাস্ট বোর্ডটা একটু ক্লিন করে দিই। এখন জাস্ট উপাংশ কত হবে এটা জাস্ট দেখাবো এখান থেকে। মান কিন্তু সেম থাকবে, মান ইজ সেম লাইক দিস, পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ এর মান, জাস্ট উপাংশ গুণ হবে। আমি জাস্ট হলো যে একক ভেক্টর গুণ হবে, একটা কিউ এর দিকে একক ভেক্টর করবো, কিউ এর দিকে একক ভেক্টর হলো যে কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিউ ভেক্টর মান, এই শেষ, আর কিছু না। এটা যদি আমি পুরোটা করি তাহলে কি হয়, পি ডট কিউ ইন্টু পি ইন্টু হলো যে ওয়েট ইন্টু হলো যে এর গুছিয়ে দিতে এরকম দেখা যেতে পারে, কিউ ভেক্টর এরকম দেখা যেতে পারে, এই হলো। তো এটা হলো যে আমার উপাংশ আর কি, কোনো ঝামেলা নেই, ইজি। অঙ্ক করলে আপনারা বেশি বুঝতে পারবেন, থিওরিটিক্যালি এখানে দেখতে অনেক রকম একরকম মনে হইতেছে, বাট অঙ্ক করলে দেখবেন যে ইজি হয়ে গেছে একদম, কোনো ঝামেলা নেই, কোনো ভেজাল নেই। এটা হলো যে উপাংশ, আর কিছু নয়। এটা হলো যে উপাংশ, লম্ববৃত্তের সাথে দিকটা যদি বলে দিই সেটা হলো যে আমার উপাংশ। আর দুটো কন্ডিশন আছে এখন আমাদের, দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন এবং এই উপাংশ বৃত্ত এগুলো থেকে বেশ প্রশ্ন আসবে, এগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। একবার না বুঝলে আরেকবার ভিডিওটা দেখবেন যাতে কনসেপ্টের মধ্যে কোনো ঘাটতি না থাকে। তো এখন যে জিনিসটা সেটা হলো যে দুইটা ভেক্টর লম্ব হওয়ার সত্য। লম্ব হওয়ার সত্য। তো দেখেন যখন দুইটা ভেক্টর লম্ব হবে, অর্থাৎ এই সাপোজ আমার লাল কালির যে মার্কারটা এটা একটা ভেক্টর এবং কালো কালির যে মার্কারটা এটাও একটা ভেক্টর। তো দুইটা ভেক্টরকে যদি আমি লম্ব ধরতে চাই তাহলে দেখেন ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি নিই, দুটো ভেক্টরের মান গুণ করি, সাথে cos থিটা এবং ওদের মধ্যবর্তী কোণকে আমি গুণ করি। এখন এদের মধ্যবর্তী কোণ তো এখানে 90 ডিগ্রি। তো দেখেন একটু জাস্ট চিন্তা করে দেখেন যে যখন আমি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলতেছি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে হয় cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। অর্থাৎ দেখেন কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান 0 হয়। তো কীভাবে হইতেছে, এখন তো জাস্ট হালকা পাতলা ব্যাখ্যা করেছি, এখন বোর্ডে আমরা দেখি যে কীভাবে হইতেছে। তাহলে যে পি একটা ভেক্টর, পি ভেক্টর, কিউ হলো একটা ভেক্টর, এটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে পি ডট কিউ থিটা, পি ডট কিউ হবে পি কিউ কস থিটা, তাই না? থিটা হলো যে 90 ডিগ্রি, তাই না? একদম সহজ, সব কিছু দেওয়া আছে আমার মান। তো পি কিউর মান যাই হোক, এটা তো কস কত, 90 ডিগ্রি হইতেছে। কস 90 ডিগ্রি মান আশা রাখি আপনারা জানেন যে 90 কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। কারণ এই পি কিউর মান যাই হোক, যত বড় হোক যত ছোট হোক মাইনাস হোক, মানে যাই হোক কস 90 ডিগ্রি মান তো 0, তাহলে কোনো কিছুর সাথে 0 গুণ করলে তো 0ই হবে। অর্থাৎ কাহিনীটা কি হতো, কাহিনীটা ঘটলো যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ওদের ডট গুণনের মান 0 হবে, ইজি হিসাব। অর্থাৎ যদি প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে এই দুইটা ভেক্টর কি লম্ব কিনা, তাহলে আপনি জাস্ট কিচ্ছু করবেন না, জাস্ট ডট গুণন বের করবেন, ডট গুণন 0 হলে লম্ব, ডট গুণন না 0 হলে লম্ব না, অন্য কোনো কোণে আছে তারা। সেম একইভাবে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার সত্য।
এটা একটা সমান্তরাল হওয়া সত্য। সাপোজ এই যে এখন আমার এই দুইটা ভেক্টর আছে, এই যে আমার হাত বরাবর এই দুইটা ভেক্টর হাতে যে ধরে আছি, কালো কালো মার্কারটা একটা ভেক্টর, লাল মার্কারটা একটা ভেক্টর, এটা সমান্তরাল আছে। এখন দেখেন সমান্তরাল হলে কি হয়, সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। আর যদি বিসদৃশ হয় অর্থাৎ বিপরীত দিকে হয়, যে হাত এখন যেভাবে আছে একটার মাথায় দিকে একটা মাথায় দিকে, তখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর যদি সাপোজ এটার দিকটা যেদিকে, এটার দিক এইদিকে এবং কালো মার্কারটার দিকও এইদিকে, এখন হলো যে এটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ দিক সেম, কারণ একই দিকে কাজ করতেছে, দিক সেম। এগুলো সদৃশ বিসদৃশের ভেক্টরের যখন আলোচনা হয়েছিল তখন এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছিল। যদি এখন না বুঝেন তাহলে ওই আলোচনাগুলো একটু দেখে আসবেন। ইজি আলোচনা, এগুলো এখানে ঝামেলা নেই। মানে দুইটার দিক যদি সেম হয় 0 ডিগ্রি, কারণ দুইটা অ্যালাইন করতেছে পরস্পর, এই জন্য 0 ডিগ্রি, এবং দুইটার দিক যদি ডিফারেন্ট হয় তাহলে 180 ডিগ্রি। দুইটার দিক যেহেতু সেম, তার মানে 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত, 0। সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তার মানে কি ক্রস গুণনের মান হবে 0, অর্থাৎ লম্ব হলে ডট গুণনের মান হয় 0, আর সমান্তরাল হলে ক্রস গুণনের মান হয় 0। আমি এখন জাস্ট দেখাই যে কীভাবে কী হইতেছে। সাপোজ দুইটা ভেক্টর আছে, এটা হলো আমার পি ভেক্টর, এটা হলো আমার কিউ ভেক্টর, দুইটা সমান্তরাল আছে। এখন আমি জাস্ট ডট কি করবো, ক্রস গুণ করবো, পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু কি, পি কিউ সাইন থিটা। এই থিটাটা বলতে 0 ডিগ্রি, এই থিটাটা 0 ডিগ্রি, কারণ দুইটা অ্যালাইন করতেছে, পরস্পর অ্যালাইন করতেছে। যদি এরকম হলে বিপরীত দিক হইতো, অর্থাৎ কিউ যদি দিক এদিক হইতো, কিউ যদি এদিকে কাজ করতো এদিকে, তাহলে তো অনেক ডিগ্রি, যেহেতু দিক অ্যালাইন করতেছে সেই দিকটা হবে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান তো 0, পি কিউ সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান তো 0, তার মানে 0, অর্থাৎ দুইটা ভেক্টর সমান্তরাল হলে এদের ক্রস গুণ হবে 0, এবং দুইটা ভেক্টর লম্ব হলে এদের ডট গুণ হবে 0। আশা করি বুঝতে পেরেছি। যেটা আমরা প্রবলেম সলভ করবো অনেক। এখন একটা প্রবলেম দিই, a is equal to 5ik plus 3jk plus 2kk, and b is equal to 6ik minus 5jk minus হলো যে মাইনাস হলো যে 3kk হলে এটা কি লম্ব, এটা পরস্পর লম্ব নেই, এটা পরস্পর লম্ব কি, দেখেন এখানে কি বলতে চাচ্ছি, এখানে বলতে চাচ্ছে যে এইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর কি পরস্পর লম্ব কিনা, কিছুই না, মানে জাস্ট ডট গুণন বের করতে হয় দুইটা ভেক্টর ডট গুণন বের করার পর যদি দেখেন যে ডট গুণনের মান 0 হয়েছে তাহলে লম্ব, আর যদি 0 না হয় তাহলে লম্ব না। এ ডট বি করবেন, এ ডট বি ইজ ইকুয়াল টু হবে 5 6 হয় 30। আগে কিন্তু প্রসেস বলা হয়েছে, এটার সাথে এটা জাস্ট গুণ হবে, আর ডট গুণন যেহেতু একটা স্কেলার ফলাফল দেয় আমাদেরকে, তাই এখানে এখন আইকে জেকে প্রিন্টে কিছু হবে না, জাস্ট গুণ হবে। এখানে হবে 5 6 3 5 15, এখানে কি 3 গুণে 6, এটার মধ্যে 0 হচ্ছে না, আমরা দেখতেছি যেমন 0 হচ্ছে না, কত হচ্ছে 9 হচ্ছে, এটা 9 যেহেতু হচ্ছে সেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি লম্ব না কি, তাহলে যে এখানে এ ও বি লম্ব নয়, এ ও বি পরস্পর লম্ব নয়। এ ও বি পরস্পর লম্ব। কত গুণে আছে কিন্তু জিজ্ঞেস করেন, কাজে আপনাকে আলাদাভাবে কোণ বের করতে হবে না, আপনারা চিন্তা করতে পারেন যে আলাদাভাবে কোণ বের করে বলবো নাকি, কত ডিগ্রি কোণে আছে বলে নেই, কিন্তু জিজ্ঞেস করেন, তো আপনার বের করার কোনো দরকার নেই আলাদাভাবে, কষ্ট করে। এখন যদি বলে এ ও বি কি সমান্তরাল কিনা, এওবি কি সমান্তরাল নাকি, তো এওবি কি সমান্তরাল কিনা তার উপর জন্য আপনি জাস্ট ক্রস করবেন, এ আর বি এর মধ্যে ক্রস করবেন। ক্রস গুণের পদ্ধতি ছিল আমি দেখেছি যে নির্ণয় বের করার মতো একটা পদ্ধতিটা, একে যেকে কে 5
3 2 6 মাইনাস 5 মাইনাস 3, তাই না? তো এখানে আপনি আই ক্যাপ দেখবেন, আই ক্যাপ বরাবর এটা কাটবেন, এটা কাটবেন, 3 যদি 9 মাইনাস 9 প্লাস 5 দুগুণে 10 প্লাস জে ক্যাপ, সরি প্লাস এখানে মাইনাস হবে, মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। আগে প্লাসের ব্যাখ্যা করা হয়েছে আগে ক্লাসগুলোতে, প্লাস মাইনাস প্লাস, এটা বরাবর কাটবে, তারপরে যে ক্রস কাটাকাটি গুণ হবে, ক্রস গুণ মানে কোনাকুনি গুণ হবে, এটাতে গুণ হলে এটা মাইনাস 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 সাইন হবে, আর এই দুটো যখন গুণ হবে তখন এর সামনে একটা মাইনাস হবে, মাইনাস, আর এই মাইনাসটা মাইনাস মাইনাস হবে প্লাস। এটা নির্ণয়ের কনসেপ্ট, নির্ণয় অনেক ভালোভাবে করা হবে, বাট আগের ক্লাসগুলোতে আমি ভালোভাবে এক্সপ্লেন করছি যে কী হইতেছে, যে এইটা গুণ হবে তখন প্রথমে প্লাস হবে আর পরবর্তীতে মাইনাস হবে, এরপর এটা গুণ হবে, এটা গুণ হয়ে তো মাইনাসের সামনে একটা মাইনাস আসতেছে, তো মাইনাস মাইনাস হয়ে যেতেছে প্লাস। আমি একটু ইয়া করে লিখি যে মাইনাস মাইনাস 3 এরকম হইতেছে, এরকম হইতেছে। তারপর যে সামনে সবসময় হবে মাইনাস, তারপর হবে যে কি, যে বরাবর কাটায়, যে বরাবর কাটায় বরাবর কাটা। এখন এটা আমরা লিখব, এই যেটা গুণ করবো 3 5 15 মাইনাস 15 মাইনাস 15 মাইনাস কি 6 দুগুণে 12 মাইনাস 12 মাইনাস 15 মাইনাস 12 প্লাস কি কি ক্যাপ করবো, এইটা কাটবো, এটা কাটবো, মাইনাস 15 মাইনাস 25, সরি কত হচ্ছে মাইনাস 25 মাইনাস কি 18। এখন করে দেখবো কি হয়। তো দেখেন, যদি এটার মান 0 হয় তাহলে একটা জাস্ট একটা ট্রিক বলি, সেটা হলো যে যদি এটার মান 0 হইতে হয় তাহলে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ প্রত্যেকের সহগ 0 হইতে হবে। হ্যাঁ, আপনার কাছে কোশ্চেন হতে পারে ভাই কেন, মানে আই ক্যাপ কে ক্যাপ যে আই ক্যাপ জি ক্যাপ কে ক্যাপ সবাই সহগ কেন 0 হইতে হবে, এদের মানটা 0 হলেই তো হবে। বাট ভাই মানে আপনি দেখেন, যদি আপনি এটার মানটা 0 চান তাহলে দেখবেন প্রত্যেকের সহগ 0 হতেই হবে, বিকজ আপনি যখন ভিতরে দেখেন আই ক্যাপের কথা আই ক্যাপের সহগ আমি পেলাম মাইনাস আই ক্যাপ, মাইনাস 5 আই ক্যাপ, মানে মাইনাস 5 পেলাম, জি ক্যাপের সহগ পেলাম 5 জে ক্যাপ, ঠিক আছে, কে ক্যাপের সহগ পেলাম 0, ঠিক আছে, কে ক্যাপের কোনো সহগ নেই, তাই না? আপনি বলতে এখন আপনার কাছে মনে করে ভাই যে এটার মান মনে হয় 0 হইতেছে, যেখানে মাইনাস 5 পেয়েছি এখানে 5 পাইছি, যেটা যোগ করলে যেটা মান বের করলে মনে হয় 0 হবে, বা বিকজ ব্যাপারটা তো ওরকম করতেছে না, ব্যাপারটা যে করতেছে আপনি রুটের উপর, রুটের ভিতরে আপনি মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার করতেছেন, রুটের ভিতরে যদি মাইনাস 5 হোল স্কোয়ার করেন তাহলে তো মাইনাস মাইনাসের প্লাস হয়ে যেতেছে, তাই না? মাইনাস 25 মাইনাস 5 হোল স্কোয়ার হইতেছে প্লাস 25, এটার মান আসতেছে আপনার শুধু 25, মাইনাস 25 না। যদি মাইনাস 25 হতো তাহলে আপনার এই জিনিসটা এভেলেবল ছিল, যেটার মান 0 হবে। অর্থাৎ কী হইতেছে, অর্থাৎ রুট এখানে আপনার মাইনাস প্লাস যা মান আসতেছে, মানে সহগের মাইনাস প্লাস যাই থাকুক ভিতরে কিন্তু গিয়ে পুরোটা প্লাস হয়ে যেতেছে, কারণ ভিতরে আপনি এটা বড় করতেছেন, তাই না? বড় করলে তো আর কি কোনো কিছুর মান মাইনাস থাকে না, তো যেহেতু মাইনাস থাকতেছে না তার মানে ভিতরে যদি আমি 0 পাইতেছি তাহলে কি হইতে হবে, তাহলে প্রত্যেকের সহগ 0 হইতে হবে। অর্থাৎ ভিতরে কোনো প্লাস মাইনাস মান দিয়ে আমি 0 পাওয়া পসিবল না। কোনো ভেক্টরের মান প্লাস মাইনাস যে কোনো কিছু মান যদি মিক্স আপ থাকে তাহলে ভেক্টরের মান কিন্তু 0 হবে না। আর আরেকটা ভাবে আপনাকে এটা বোঝানো যায়, জাস্ট দেখেন, যে একটা ভেক্টর আমার সাথে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা একটা ভেক্টর আছে, তো ভেক্টরটার সাথে একদিকে কাজ করতেছে। এখন বলুন তো একটা ভেক্টর যদি একদিকে কাজই করে থাকে তাহলে কোনো মান কখনো 0 হওয়া পসিবল না। আপনাকে যখন নাল ভেক্টর পড়ানো হয়েছে তখন তো বলা হয়েছে যে নাল ভেক্টরে জাস্ট নাল ভেক্টর শুধু একটা বিন্দু, মানে ওর কোনো ওর ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট সব একই দিকে, মানে ফার্স্ট পয়েন্টও যা লাস্ট পয়েন্টও তা, এই জন্য এটা নাল ভেক্টরটা মান 0। কিন্তু যদি ভেক্টরটা একদিকে কাজ করে, এইদিকে যদি ছোট্ট একটু করে কাজ করে, তাহলে আমি বললাম ভাই কিচ্ছু না, জাস্ট এই ছোট্ট একটু করে কাজ করবে একটু, এই যে এটা মানে কি 0 হওয়া পসিবল না। আপনি যখন 5i কে যে 5j কে প্লাস 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 মাইনাস করে কিছু একটা লিখতেছেন তখন তো মানে ভেক্টরটা এক্সিস্ট করতেছে, ভেক্টরটা ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট সেম না, অর্থাৎ ভেক্টরটা কখনো 0 হইতেছে না। 0 কখন হবে, যখন সবার মান 0 হবে, যখন আই ক্যাপের সামনে 0 হবে, জে ক্যাপের সামনে 0 হবে, কে ক্যাপের সামনে 0 হবে। অর্থাৎ আমরা একটাকে দেখলাম যে একটা মান আসছে, অর্থাৎ 0 হয় নাই, তো 0 যেহেতু হয় নাই, প্লাস মাইনাস দিয়ে কিছু একটা আসবে, যেহেতু 0 হয় নাই তার মানে ভেক্টর দুটো সমান্তরাল না, তার মানে এই সত্যটা মানে নেই আর কি, ভেক্টর দুটো সমান্তরাল না। এটা ক্লিন করে দিই। আরেকটা প্রবলেম দেখি, প্রশ্ন হলো যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত?
ইজি প্রশ্ন। এওবি এর মধ্যবর্তী কোণ কত? প্রশ্নটা সহজ। মধ্যবর্তী কোণ বের করতে চাইলে জাস্ট আপনি ডট গুণন করবেন। আপনি অন্য প্রসেসও করতে পারেন। কোন প্রসেসে? অনেক ঝামেলাকর প্রসেসে। প্রসেসটা হচ্ছে আপনি a প্লাস বি করবেন। a প্লাস বি আগে ভেক্টর যোগ করবেন। ভেক্টর যোগ করে একটা পাবেন। এটা জানেন আপনি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আপনার কাছে আলফাটা দিয়েছে। আপনি এখানে কি করবেন? এখানে প্রথমে ভেক্টর যোগ করবেন। ভেক্টর যোগ করে এটার মানটা বের করবেন। মানটাই তো এটার সমান, তাই না? মানটা তো এই মানের সমান। তখন আপনি এটাকে এই পাশে নেবেন, এই পাশে বের করবেন, হাবিজাবি করে দেন আপনি আলফাটা বের করতে পারবেন। মানে সমীকরণ সমাধান। এতটুকু পর্যন্ত জাস্ট ফিজিক্স, পরবর্তীতে পুরোটা ম্যাথ, শুধু সমীকরণ সমাধান করতে হবে। তো এত ঝামেলা তো আমরা জানো না। আমরা যত কম ঝামেলায় প্রবলেম সম্ভব আমরা আমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। কম ঝামেলা যেহেতু, তো কম ঝামেলা একটা প্রসেস হচ্ছে ডট গুণন প্রসেস। ডট গুণনের মাধ্যমে আমরা ডিরেক্টলি এই মানটা বের করে ফেলতে পারি অনেক ইজিলি। তো কাহিনিটা কী করবে? ডট গুণন করলে দেখেন এ ডট বি যদি করেন, এ ডট বি করলে হয় এ বি কস থিটা বা কস আলফা। আমি আলফাই ধরি, যেটা আগে সূত্রটাতে আলফা দিয়ে আলফা দেখাইছি, এটা আগে যে সামুদ্রিক সূত্রটা সেটাতে। তো এ আর বি ডট গুণ করলে 5 দুগুণে 10 মাইনাস 3 দুগুণে মাইনাস 3 দিকে 9 প্লাস বি 3 দুগুণে 6। আশা করি বুঝতে পারছেন। এই পাশে জাস্ট ডট গুণ করছি আর এই পাশে মানটা নিব। রুট ওভার কি 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু রুট ওভার কি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। জাস্ট মান বের করছে, মানে গুণ আকারে আছে। এটা হলো যে এ এর মান, এটা হলো যে আমার এ এর মান, আর এটা হলো যে আমার বি এর মান, এটা হলো যে আমার বি এর মান, আর কিছু না। মানটা এখানে ক্যালকুলেটরে বসিয়ে দেখি যেটা কত সামনে। ওভার 5 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার একটা আসলে রুট ওভার 38 উপরে নিয়ে যাই। তো এটা এই পাশে কি আসে দেখি, এই পাশে আসে 1 প্লাস 6 ইকুয়াল টু 7 আসে। 7 ইজ ইকুয়াল টু আসে রুট ওভার 38 ইন্টু এ এর মান আসে রুট ওভার 38। আবার বলতেছি এটা হলো যে এ এর মান, বুঝার চেষ্টা করবেন। এটা হলো যে বি এর মান, এটা হলো যে বি এর মান। জাস্ট মান বের করছে আর কিছু না। মান বের করার প্রসেস, পুরোটাকে রুট করে জাস্ট এগুলোকে সবগুলো নিয়ে বর্গ করার, বর্গ করে যোগ করতে। আর রুট ওভার হলো যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসতেছে রুট ওভার 22 ইন্টু রুট ওভার 22 cos আলফা। দেখেন বোর্ডটা একটু ক্লিন করে নিই। এটা যেহেতু পেয়েছি, এখন আবার নিচে চলে আসি। এটা পেয়েছি, তো কী করবেন? করবেন যে 7 ডিভাইডেড বাই রুট ওভার 38 ইন্টু রুট ওভার 22 ইজ ইকুয়াল টু cos আলফা। তাহলে জাস্ট ইনভার্স করবেন। cos ইনভার্স 7 ডিভাইডেড বাই রুট ওভার 38 ইন্টু রুট ওভার 22, এটা হচ্ছে আপনার আলফা। স্কেল করে বসাবেন, অঞ্চল রুট ওভার 38 ইন্টু রুট ওভার 22 49.84 ডিগ্রি। তো গেল, এটা আমাদের প্রবলেমটা সলভ হলো। এই রিলেটেড প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন, তখন কোন দিয়ে করতে বলবে তখন জাস্ট এরকম ডট গুণনের কনসেপ্ট খাটিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনার প্রবলেম সলভ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।